কথিত আছে ইন্দোনেশিয়ার সিমারাং গ্রামে এখনো ইবলিশের মেয়ে সুমালার প্রকোপ দেখতে পাওয়া যায়। এখনো সন্ধ্যার পর বাইরে থাকা মানুষদের, বিশেষ করে বাচ্চাদের শিকার করে সুমালা। ইবলিশের সাথে হওয়া চুক্তিভঙ্গ এবং নিজের বোনের প্রতি হওয়া অমানবিক আচরণের প্রতিশোধই কি সুমালার লক্ষ্য, নাকি সে সেলফ একজন শয়তানের বংশধর? এমনই একটি হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে নির্মিত আমাদের আজকের অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি সুমালা। আমি যখন এক্সপ্লেন করছি তখন মুভিটির IMDb রেটিং 8.8 আউট অফ 10। সময়ের সাথে সাথে রেটিং কম বেশি হতে পারে। এক্সপ্লেনেশন শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, কারণ 96.9% মানুষ যারা আমাদের ভিডিও দেখেন তারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। চলুন এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরু হয় ইন্দোনেশিয়ার সিমারাং গ্রামে। সময়টা তখন 1976 সাল। কিছু ছেলে মেয়ে পাতা দিয়ে একটি বল বানিয়ে সেটা নিয়ে খেলতে যায়। তাদের মধ্যে আবদির বাবা বারবার করে বলে দেয় সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে। সব ছেলে মেয়েরা ভুট্টা ক্ষেতের পাশে বল নিয়ে খেলা করছিল। সন্ধ্যা হয়ে আসায় সবাই বাড়ি ফিরে যায়, শুধু আবদি ও সুতৃষ্ণ বাদে। খেলতে খেলতে হঠাৎ তাদের বল ভুট্টা ক্ষেতের ভেতরে চলে গেলে তারা বল খুঁজতে শুরু করে। বল খুঁজতে খুঁজতে রাত হয়ে আসে। আবদি বলে আজ থাক, কাল না হয় বল খোঁজা যাবে, কিন্তু সুতৃষ্ণ রাজি হয় না। হঠাৎ কেউ ফিস ফিস করে তাদের নাম ধরে ডেকে ওঠে। দেখা যায় একটু দূরেই একটি মেয়ে বল হাতে দাঁড়িয়ে আছে। সুতৃষ্ণ মেয়েটির পিছু পিছু দৌড় দেয় আর আবদি তার পিছু পিছু দৌড় দেয়। কিছুক্ষণ পর আবদি আর সুতৃষ্ণকে খুঁজে পায় না। আরো একটু খুঁজতেই সে দেখে সেই ভয়ঙ্কর কুৎসিত মেয়েটি পাথর দিয়ে একের পর এক সুতৃষ্ণর মাথায় আঘাত করেই চলেছে। সেটা দেখে আবদি ভয় পেয়ে এক দৌড়ে তার বাড়ি গিয়ে তার বাবাকে ডাকতে শুরু করে। আবদির কথা শুনে সকল গ্রামবাসী একসাথে মশাল হাতে সুতৃষ্ণকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেখানে সুতৃষ্ণ ছিল না। সেখানে শুধু রক্ত পড়েছিল। সেখান থেকে একটু দূরেই নদীর তীরে তার বীভৎস লাশ পাওয়া যায়। পরের দিন সুতৃষ্ণর বাবা আবদির বাড়িতে এসে তাকে খুনি বলে সাব্যস্ত করে আবদির শাস্তি দাবি করে। আবদি কাঁদতে কাঁদতে বলে সে নয়, বরং একটি মেয়ে সুতৃষ্ণকে মেরেছে। কেউ যখন তার কথা বিশ্বাস করতে চাইছিল না, তখন সাবদো নামের একজন লোক এসে বলে সে আবদিকে বিশ্বাস করে। মেয়েটা আর কেউ নয়, বরং ইবলিশের মেয়ে সুমালা। এই কাহিনী শুরু হয়েছিল আজ থেকে 29 বছর আগে। আমরা সিও লাস্ত্রি নামের একজন অভিজাত মহিলাকে দেখতে পাই। সিও লাস্ত্রি বা লাস্ত্রির স্বামী সিওজ্জিমান একজন খ্যাতিমান ব্যবসায়ী। সিওজ্জিমানের চাচা একটি ফ্যাক্টরি খোলার জন্য তার কাছে কিছুটা জমি চাইলে সিওজ্জিমান সরাসরি মানা করে দেয়, বলে এটা তার জমি আর সে তার জমি কাউকে দেবে না। তখন তার চাচা বলে এমনিতেও সিওজ্জিমানের বিয়ের 11 বছর পার হয়ে গেলেও তার কোনো সন্তান নেই, এত সম্পত্তি তার কোন কাজে আসবে? কথাটা সিওজ্জিমানের সম্মানে লাগে। রাতে সে লাস্ত্রির কাছে জিজ্ঞেস করে আজ সকালে সে কোথায় গিয়েছিল। লাস্ত্রি জানায় সে গর্ভবতী হওয়ার আশায় ভেষজ চিকিৎসা নিচ্ছে। সিওজ্জিমান তার লোভী চাচার কথাগুলো শুনে রেগেছিল, তাই সে লাস্ত্রিকে পরিষ্কার জানিয়ে দেয় আগামী বছরের ভেতর লাস্ত্রি যদি তাকে উত্তরাধিকারী না দিতে পারে তবে সিওজ্জিমান নতুন বিয়ে করবে। হতাশ লাস্ত্রি কাঁদতে কাঁদতে বাইরে এসে একটি ঘরের সামনে বসতেই ভেতর থেকে দুইজনের কথোপকথনের মাধ্যমে জানতে পারে এখান থেকে কয়েক গ্রাম পরে তুকিনা দাদি নামে একজন বৃদ্ধা মহিলা থাকে, যে বন্ধা মহিলাদের গর্ভবতী হতে সাহায্য করে। তাদের কথা শুনে লাস্ত্রি একটু আশার আলো খুঁজে পেয়েছিল। পরের দিনই সে তুকিনার কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা একটি নদীর কাছে এসে পৌঁছায়, যেখানে ইয়ান্ত নামের একজন মাঝি তাদের নদী পার করিয়ে তুকিনার আস্তানা পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তুকিনা সরাসরি লাস্ত্রিকে জানায় তার শক্তি অন্য কবিরাজদের মতো নয়, সে কালো জাদুর চর্চা করে। গর্ভবতী হওয়ার জন্য লাস্ত্রিকে একটি বিধি সম্পন্ন করতে হবে, যেটা করতেই লাস্ত্রি তার মালিক ইবলিশের সাথে যুক্ত হয়ে যাবে। লাস্ত্রির আগ্রহ দেখে তুকিনা তাকে আরো বলে সে চাইলে যমজ বাচ্চা জন্ম দিতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। লাস্ত্রি জিজ্ঞেস করে কি শর্ত? তোমার যমজ বাচ্চাদের একজন সুন্দর, দয়ালু ও মানব সন্তান হবে, অন্যজন হবে কুৎসিত, বর্বর ও শয়তানের বংশধর। দুইজনকেই তোমাদের যথাযথভাবে বড় করতে হবে। তাদের বয়স যখন 10 বছর হবে তখন স্বয়ং ইবলিশ তোমার কুৎসিত বাচ্চাটাকে নিতে আসবে। যদি তোমরা তাদের যথাযথভাবে বড় না করো তাহলে তোমাদের বিপদ নিশ্চিত, এবং প্রতি বছর তা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। দিন ও রাত আর কখনোই একই রকম থাকবে না। লাস্ত্রি সিওজ্জিমানকে হারাতে
বলতে চায় না, তাই সে হ্যাঁ বলে দেয়। তুকিনা তার কালো জাদু শুরু করে। সে রক্ত, কাঁচা মাংস ও কুফরি মিশ্রিত একটি তরল লাস্ট্রিকে খাইয়ে দেয়। সাথে সাথেই লাস্ট্রির শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করেছিল। হঠাৎ তার পেট উঁচু হয়ে যায়, যেন সে গর্ভবতী। তুকিনা তার পেট চেপে সমান করে দিয়ে বলে ও আজ থেকে ইবলিশের দাসী। অতঃপর লাস্ট্রিকে জানায় আজ থেকে ঠিক 2 মাস পরই সে গর্ভবতী হয়ে যাবে। সিন শিফট হয় 2 মাস পর। লাস্ট্রি সত্যি সত্যি গর্ভবতী। সিওজ্জিমান অনেক খুশি ছিল। লাস্ট্রি অবশ্য সিওজ্জিমানকে কালো জাদু ও ইবলিশ সম্পর্কে কিছুই জানায় না। তারা ঠিক করে তাদের যমজ বাচ্চা হলে নাম রাখবে সুমালা ও কুমালা। একে একে দিন কাটতে থাকে আর সিওজ্জিমান লাস্ট্রির আরো বেশি বেশি যত্ন নিতে শুরু করে। সঠিক সময়ে লাস্ট্রির প্রসব বেদনা ওঠে। বিদ্যুতের ঝলকে সে একবারের জন্য ইবলিশকে দেখতে পায়। পরক্ষণে সে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর লাস্ট্রি তার মানব সন্তান কুমালাকে জন্ম দেয়, কিন্তু কুমালা কোনো প্রকার নড়াচড়া করছিল না। মনে হচ্ছিল সে মৃত। বেশ কিছুক্ষণ পর লাস্ট্রি তার শয়তান বাচ্চা সুমালাকে জন্ম দেয়, যে বেশ সুস্থ সবল ছিল। এদিকে সিওজ্জিমান বাচ্চার কান্না শুনে ভেতরে এসে নিজের মেয়েদের দেখে। সে কুৎসিত সুমালাকে সহ্য করতে পারছিল না, তাই পাশের ঘর থেকে একটু ছুরি এনে সেটা দিয়ে সুমালাকে হত্যা করে। আর সাথে সাথেই কুমালা জোরে কান্না শুরু করে, অর্থাৎ সে বেঁচে উঠেছিল। সিওজ্জিমান অনেক খুশি হয়। সে তার চাকর সুকিরকে বলে গ্রামবাসীকে জানিয়ে দিতে যে তার মেয়ে, তার উত্তরাধিকারী এই দুনিয়ায় এসে গিয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয় 3 বছর পর। সিওজ্জিমান কুমালাকে হাঁটা শেখাচ্ছিল। আমরা সিওজ্জিমানের গেস্টদের কথোপকথনের মাধ্যমে জানতে পারি কুমালার বয়স 3 হয়ে গেলেও এখনো সে হাঁটা শেখেনি। সিওজ্জিমানও অবশ্য দেরিতেই হাঁটা শিখেছিল, তাই তারা মনে করে হয়তো কুমালা নিজের বাবার মতো হয়েছে, নয়তো সে প্রতিবন্ধী। এই সব কথাই লাস্ট্রি ঘরের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। দৃশ্যপট পরিবর্তন হয় তার 2 বছর পর। কুমালার বয়স এখন 5। আমরা দেখতে পাই কুমালার এক পাশ অটিজমে আক্রান্ত। সে নিজের মতো সাইকেল নিয়ে খেলছিল, কিন্তু সে ব্যথা পাবে, তাই লাস্ট্রি সাইকেলটি ফেলে দিলে কুমালা প্রচন্ড রেগে যায় এবং চিল্লাচিল্লি করতে থাকে। তখন সিওজ্জিমান তার চাকর সুকিরকে ইশারা করতেই সুকির কুমালার হাত পা বেঁধে ফেলে আর সিওজ্জিমান কুমালাকে টানতে টানতে একটি ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখে। নিজের চোখের সামনে এত কিছু দেখেও লাস্ট্রি সিওজ্জিমানকে কিছুই বলে না। দৃশ্যপট পরিবর্তন হয় আরো 2 বছর পর, অর্থাৎ কুমালার বয়স এখন 7, কিন্তু দেখা যায় তাকে পুরো বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে কুমালা হাঁটতে হাঁটতে বাজারে চলে এসেছিল। বাজারে থাকা কিছু দুষ্টু ছেলের দল কুমালার সাথে ভাব জমানোর নাম করে তাকে অপমান অপদস্থ করতে শুরু করে আর কুমালা কাঁদতে থাকে। সিওজ্জিমান এইসব দেখে কুমালাকে ধরে সেই ঘরে নিয়ে আসে। তারপর সুকিরকে বলে তার চাবুকটা এনে দিতে। কুমালা একবার আম্মু বলে ডেকে উঠলে লাস্ট্রি সিওজ্জিমানকে বাধা দিতে চায়, কিন্তু সিওজ্জিমানের চোখ রাঙানিতে চুপ হয়ে যায় আর সিওজ্জিমান কুমালাকে ইচ্ছা মতো পেটাতে শুরু করে। দৃশ্যপট পরিবর্তন হয়। আন্টি সুম কুমালার ক্ষতে মলম লাগাচ্ছিল। সুম কুমালাকে খুশি করতে তাকে পিয়ানোর কাছে নিয়ে যায়। কুমালা উল্টোপাল্টা পিয়ানো বাজিয়েই খুশি ছিল। কাল তার 8তম জন্মদিন, তাই সুম তাকে একটি পুতুল গিফট করে। আমরা বুঝতে পারি আন্টি সুমই একমাত্র মানুষ যে কুমালাকে আগলে রেখেছে। লাস্ট্রি তো শুধু নামমাত্র মা, তার কোনো আচরণই মা সুলভ নয়। রাতে কুমালা যখন ঘুমাচ্ছিল তখন ফিসফিস করে কেউ তার নাম ধরে ডাক দেয়। ডাকটা আসছিল আলমারির ভেতর থেকে। হঠাৎ আলমারির দরজা খুলে কুমালার মতোই দেখতে কিন্তু কুৎসিত একটি মেয়ে বেরিয়ে আসে। কুমালা জিজ্ঞেস করে সে কে। মেয়েটি বলে সে তার যমজ বোন, তার নাম সুমালা। তারপর খুবই রাগান্বিত ভঙ্গিতে বলতে শুরু করে ওরা আমাকে মেরে ফেলেছে কারণ আমি কুৎসিত। তার এমন ব্যবহার দেখে কুমালা কাঁদতে শুরু করলে সুমালা এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বোনেরা একে অপরকে রক্ষা করে, ক্ষতি নয়। কুমালা এতটাই একা ও অসহায় ছিল যে সুমালার কপট মিষ্টি কথায় তাকে বিশ্বাস করে আপন ভাবতে শুরু করে। সুমালা একটি ধূর্ত হাসি দিয়ে বলে দিন আর রাত এখন থেকে আলাদা, ঠিক যেই কথাটা তুকিনার লাস্ট্রিকে বলেছিল। পরের দিন রাতে সিওজ্জিমান তার হিসাবের কাজ করার সময় কুমালা বেসুরা পিয়ানো বাজাচ্ছিল, যেটাই তার খুব ডিস্টার্ব হয়। তাই সিওজ্জিমান ঘর থেকে বের হয়ে সোজা কুমালার কাছে এসে তাকে থাপ্পড় মেরে দেয়। লাস্ট্রি সেখানেই ছিল। সিওজ্জিমান বলে মেয়েকে দেখে রাখতে পারো না। সে যেতেই লাস্ট্রিও কুমালাকে আন্টি সুমের কাছে রেখে চলে যায়। সুম কুমালাকে সান্ত্বনা দিতে থাকে। একটু পর কুমালা সিওজ্জিমানের স্টাডি রুমে আসলে সিওজ্জিমান জিজ্ঞেস করে আবার কি হলো। কুমালা আস্তে আস্তে একদম সুস্থ মানুষের মতো হাঁটতে হাঁটতে তার কাছে এসে একটি কলম সিওজ্জিমানের হাতে গেঁথে দিতেই সে ব্যথায় চিৎকার করে ওঠে। পরের দিন তার এই কাজের শাস্তি স্বরূপ কুমালাকে ক্ষেতের মধ্যে কুরুশে বেঁধে রোদে ঝুলিয়ে রাখা হয়। কুমালা লাস্ট্রিকে আম্মু আম্মু বলে ডাকে, কিন্তু লাস্ট্রি তাকে সাহায্য না করে সিওজ্জিমানের সাথেই সেখান থেকে চলে যায়। সেদিন রাতে
রাতে কুমালা সহ সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছিল। হঠাৎ তার শরীরে সুমালা প্রবেশ করতেই সে খাবার টেবিলের উপরে উঠে প্রস্রাব করতে শুরু করে, যেটা দেখে সিয়জ্জিমান সুকিরকে ডাক দিলে সুকির এসে কুমালাকে সরিয়ে নিতে গেলে কুমালা তার উপরেই হামলা করে দেয়। লাস্ত্রী আয়নায় দেখতে পাই এটা আসলে সুমালা, কিন্তু সে কিছুই বলতে পারে না। কুমালা সুকিরকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে যায়। আন্টি সুম ও লাস্ত্রী তাকে খুঁজতে খুঁজতে ফার্মের কাছে এসে দেখতে পাই সুমালা অর্থাৎ পজেসড কুমালা কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরের দিন সকালে আন্টি সুম কুমালাকে জিজ্ঞেস করে সে আজকাল রাতের বেলা এমন দুষ্টুমি করছে কেন। কুমালা উত্তর দেয় দুষ্টুমি সে নয় বরং সুমালা করছে। কথাটা পেছন থেকে লাস্ত্রীও শুনতে পায়। সে প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সে যখন লুকিয়ে লুকিয়ে ঘর থেকে বের হচ্ছিল তখন আন্টি সুম তাকে দেখে ফেলে। সুম তার ছেলেকে কুমালাকে দেখে রাখতে বলে, কারণ সে লাস্ত্রীর পিছু করতে চাইছিল। দেখা যায় লাস্ত্রী সেই নদীর পাড়ে এসে মাঝি ইয়ান্তোকে বলে তুমি কি দয়া করে আমাকে তুকিনা দাদির কাছে নিয়ে যেতে পারবে। তখন ইয়ান্ত জানায় আমি পারবো না, কারণ তুকিনা দাদি গত মাসেই মৃত্যুবরণ করেছে। লাস্ত্রী কথাটা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। তখনই সেখানে আন্টি সুম উপস্থিত হলে লাস্ত্রী কাঁদতে কাঁদতে বলে তার দ্বারা একটি বিরাট বড় ভুল হয়ে গিয়েছে। সে শয়তানের সাথে একটি চুক্তি করেছিল। আন্টি সুম সব শোনে কিন্তু কিছুই বলতে পারে না। দৃশ্যপট পরিবর্তন হয় আরো 1 বছর পর, যখন কুমালার বয়স 9। সুগীর তাকে টেনে হিঁচড়ে একটি ঘরে এনে হাত পা বেঁধে দেয়। কুমালা কথা বলতে গেলে তাকে ছুরি দেখিয়ে বলে বেশি কথা বললে তোর গলা কেটে দেব। তারপর বাইরে থেকে শেকল দিয়ে দরজা বন্ধ করে দেয়। এই সবই হচ্ছিল সিয়জ্জিমানের কথাই। আন্টি সুম কাঁদতে কাঁদতে সিয়জ্জিমানকে অনুরোধ করে প্রতি রাতে কুমালাকে এভাবে বেঁধে না রাখার জন্য। সিয়জ্জিমান উত্তর দেয় তুমি কি চাও আমি মারা যাই? এই মেয়ে আমাকে ছুরি মেরেছে, অন্যদের উপরও হামলা করছে। লাস্ত্রী শুধু চুপচাপ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল। সিয়জ্জিমান যেতেই আন্টি সুম ঘরের বাইরে দাঁড়িয়েই কুমালাকে ডাক দেয়, বলে তুমি যাই হও না কেন কুমালা, আন্টি সুম সবসময় তোমাকে ভালোবাসবে। সুম কুমালার কষ্ট দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে ঝরঝর করে কান্নায় ভেঙে পড়ে। দৃশ্যপট পরিবর্তন হয়। কুমালা নিজের ঘরে খেলা করছিল। হঠাৎ কেউ তার নাম ধরে ডাক দিলে সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে সেদিন বাজারের সেই দুষ্টু ছেলেগুলোর একজন তাকে খেলতে ডাকছে। কুমালা সরল মনে তাদের সাথে খেলতে আসে, কিন্তু ছেলেগুলো তাকে পঙ্গু পঙ্গু বলে খেপাতে থাকে। এক পর্যায়ে তারা কাদামাটি তার মুখে লাগিয়ে তাকে অপদস্থ করছিল। এমন সময় আন্টি সুম এসে তাকে উদ্ধার করে। সেদিন রাতে কুমালা রূপী সুমালা দড়ি ছিঁড়ে বাইরে বের হয়ে একটি চাকু হাতে তুলে নেয়। কুমালাকে বিরক্ত করা ছেলেদের একজন সুপ্রি বাইরে পানি নিতে এলে সুমালা তাকে জঙ্গলের ভেতর থেকে ডাক দেয়। সুপ্রি এগিয়ে এসে কুমালাকে দেখে তাকে আবারও উত্ত্যক্ত করতে চাইলে তার শরীর থেকে সুমালা বেরিয়ে আসে, যেটা দেখে সুপ্রি ভয় পেয়ে পালাতে গেলে সুমালা তাকে খুবই নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে শুক্র ও কারো নামের আরো 2 জন ছেলে কোনো একটা কাজে বাইরে এলে সুমালা গাছ থেকে পাথর মেরে শুক্রকে এবং একের পর এক ছুরিকাঘাতে কারোকে মেরে ফেলে। এভাবে 3 দিন কেটে যায়। সকলে ওই 3 জনকে খুঁজছিল কিন্তু পায় না। তাই গ্রামের প্রধান তাদের বলে আমি আশেপাশের গ্রামের প্রধানদের সাথে কথা বলে তাদের খোঁজার ব্যবস্থা করছি। আজ থেকে কেউ সন্ধ্যার পর নিজেদের ছেলে মেয়েদের বাইরে বের হতে দেবে না। সিন শিফট হয়। বাকি 4 জন দুষ্টু ছেলে বসে বসে ডিসকাস করছিল ওই 3 জন কোথায় আছে এবং কি করতে পারে। এমন সময় সুমালা একটি বল নিয়ে সেখানে হাজির হয়। সে বলটা তাদের দিকে ছুড়ে দিয়ে বাইরে চলে আসে। দুষ্টু ছেলেগুলো বল হাতে বাইরে এসে কুমালা ভেবে তাকে আবারও উত্ত্যক্ত করতে বলটা তার দিকে ছুড়ে দেয়। সুমালা সেই বলটি খুব জোরে একটি ছেলের গায়ে আঘাত করে আরো একটু বাইরে এসে দাঁড়ায়। তারাও তার পিছু পিছু বাইরে এলে সুমালা তাদেরও খুবই নৃশংসভাবে খুন করে। পরের দিন লোকজন তাদের মিসিং বাচ্চাদের খুঁজতে খুঁজতে জঙ্গলের একটি গাছের নিচে তাদের মধ্যে 2 জনের লাশ খুঁজে পায়, যার পাশে আন্টি সুমের গিফট করা কুমালার পুতুলটি পড়েছিল। অন্যদিকে সুম কুয়া থেকে পানি নিতে গিয়ে দেখে সেটা রক্তে রঞ্জিত। তার ডাকে সবাই কুয়ার কাছে এসে জড়ো হয় আর সেই কুয়া থেকে বের হয় সুপ্রির পচা লাশ। ঠিক তখনই সুকির এসে সিয়জ্জিমানকে ডেকে খেতে আনলে দেখা যায় গত রাতে খুন হওয়া 4 জনের ছিন্ন মস্তক দেহ সেখানে পড়ে রয়েছে। দৃশ্যপট পরিবর্তন হয়। গ্রামবাসীরা প্রচন্ড ক্ষোভ নিয়ে সিয়জ্জিমানের বাড়িতে উপস্থিত হয়। তারা বলে তাদের ছেলেদের সিয়জ্জিমান নয়তো তার মেয়ে খুন করেছে, যার প্রমাণ তাদের লাশের পাশে পাওয়া সেই পুতুল। কয়েকজন বলে ওঠে সিয়জ্জিমানের পাগল মেয়েরই কাজ এইটা। কথাটা শুনে সিয়জ্জিমান তাদের ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে
বলে। সে এই বিষয়ে গ্রাম প্রধানের সাথেও কথা বলার কথা জানায়। সে লাস্ত্রীকে বলে ওই মেয়ে সারাদিন সারা রাত ঘরে ছিল, তার পক্ষে বের হওয়া সম্ভব নয়। সিয়জ্জিমান ও লাস্ত্রী সেই গুদাম ঘরে গিয়ে দেখে সেখানে একটি বড়সড় ফাঁকা জায়গা, যেখান দিয়ে কুমালা অর্থাৎ সুমালা রাতে বের হতো। সিয়জ্জিমান লাস্ত্রীর দিকে তাকিয়ে অবিশ্বাস নিয়ে বলে কুমালা কখনোই খুন করতে পারে না। তখন লাস্ত্রী আস্তে আস্তে সিয়জ্জিমানকে তার শয়তানের সাথে করা চুক্তির কথা জানিয়ে দেয়। বলে সব তোমার দোষ, ওকে মারা নয় বরং বড় করতে হতো। সিয়জ্জিমান সরাসরি কুমালাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তো ওদের কে মেরেছে? কুমালা কিছু বলছে না দেখে সিয়জ্জিমান তাকে অভয় দিয়ে বলে সত্যিটা বলো, আমি রাগ করব না। তখন কুমালা বলে সে সুমালাকে মানা করেছিল কিন্তু সে তার কথা শোনেনি, বলেছে যারাই কুমালাকে কষ্ট দেবে সুমালা তাদের সবাইকে মেরে ফেলবে। সিয়জ্জিমান নিচে নেমে সুকিরকে আদেশ দেয় কুমালাকে ভালোভাবে বন্দি করতে। সে বের হতে গেলে লাস্ত্রী এসে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সিয়জ্জিমান জানায় সে কবিরাজ কুচনোর কাছে যাচ্ছে সমাধানের আশায়। লাস্ত্রীও তার সাথে যেতে চায় কারণ একা বাড়িতে তার ভয় করছিল, কিন্তু সিয়জ্জিমান তাকে সাথে নেয় না, বলে সুকির আছে, কোনো সমস্যা হবে না। অন্যদিকে সুকির বড় কাঠের সাহায্যে কুমালাকে একদম বন্দি বানিয়ে ফেলেছে। একটু পর সুম আসে কুমালাকে দেখার জন্য। সে কুমালার এমন বন্দি দশা দেখে বিলাপ করতে থাকে। কুমালা নিজেকে সামলে সুমকে বলে কাল আমার 10তম জন্মদিন। জন্মদিনের উপহার হিসেবে আমি চাই আপনি এখান থেকে চলে যান, কারণ আমি চাই না সুমালা কোনোভাবে আপনার ক্ষতি করুক। আন্টি সুম ও কুমালার মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়, যার দরুন তারা দুইজনেই বেশ ইমোশনাল হয়ে পড়েছিল। আন্টি সুম না চাইতেও সিয়জ্জিমানের বাড়ি থেকে বেরিয়ে আসে। পথে তার ছেলের সাথে দেখা হলে সে তার ছেলেকেও তার সাথে করে নিয়ে যায়। অন্যদিকে সুকির কুমালার জন্য খাবার এনেছিল। কুমালার ভেতর তখন সুমালা প্রবেশ করেছে, যে সুকিরের সামনেই একটি তেলাপোকা মেরে খেয়ে ফেলে। এদিকে সিয়জ্জিমান কবিরাজের কাছ থেকে লাস্ত্রী, তুকিনা ও ইবলিশের চুক্তি সম্পর্কে সবকিছু জানতে পারে। সেই সাথে এটাও জানতে পারে আজ রাত 12টার পর যখন কুমালার বয়স 10 হবে তখন ঘোর বিপদ নেমে আসবে। সিয়জ্জিমান উপায় জিজ্ঞেস করলে কবিরাজ বলে যদি সুমালা তার উপর আক্রমণ করে তবে সে যেন কবিরাজের দেওয়া ছুরি দিয়ে তাকে আঘাত করে, এতে করে সুমালা দুর্বল হয়ে পড়বে আর তাকে এখানে আনার পর কবিরাজ সুমালার থেকে কুমালাকে আলাদা করে ফেলবে। বেশি দেরি হয়ে গেলে সুমালা পুরোপুরি কুমালার শরীর কবজা করে ফেলবে। কিন্তু যদি এটা করা সম্ভব না হয় তাহলে সিয়জ্জিমানকে অবশ্যই নিজের মেয়েকে খুন করতে হবে, কারণ তারা কোনোভাবেই ইবলিশের মেয়েকে দুনিয়ায় থাকতে দিতে পারে না। দৃশ্যপট পরিবর্তন হয়। সুকির যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ কারো ডাকার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে যখন বাইরে আসে তখন দেখতে পাই কুমালা এক পাশে বসে কাঁদছে। সুকির যতক্ষণে বুঝতে পারে কুমালা আসলে অভিনয় করছে ততক্ষণে কুমালা রূপী সুমালা তার উপর হামলা করে দেয়। সুকির নিজের জীবন বাঁচানোর জন্য সিয়জ্জিমানের বাড়িতে চলে আসে, কিন্তু এখানেও সুমালা কাঠের দরজা ভেঙে ভেতরে চলে আসে। সুকির পালাতে গেলে কুমালা তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়, তারপর সেই ছুরিটা বের করে। সুকির সব সময় কুমালাকে গলা কেটে মেরে ফেলার ভয় দেখাতো, তাই সুমালা গলা কেটেই তাকে হত্যা করে। এদিকে লাস্ত্রী ঘুমিয়েছিল। পিয়ানোর শব্দে তার ঘুম ভেঙে গেলে সে নিচে এসে দেখে কুমালা পিয়ানো বাজাচ্ছিল। হঠাৎ সুমালা তার দিকে ছুরি তাক করলে লাস্ত্রী পিছু হটতে শুরু করে। হঠাৎ সে সুকিরের লাশ দেখে ভয় পেয়ে এক দৌড়ে দোতলায় নিজের বেডরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কিন্তু এই সামান্য দরজা খোলা সুমালার জন্য কঠিন কিছু নয়। সে দরজা ভেঙে ভেতরে চলে আসে। সুমালা লাস্ত্রীর উপর হামলা করলে লাস্ত্রী নিজেকে বাঁচাতে বেশ কয়েকবার সুমালার উপর হামলা করে, কিন্তু তার সাথে পেরে ওঠে না। সুমালা তার পায়ে ছুরি ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করে ব্যথা লাগছে আম্মু? আমারও ব্যথা লেগেছিল যখন আমাকে খুন করা হয়েছিল। লাস্ত্রী বলে তোমাকে আমি না বরং তোমার বাবা মেরেছিল, আমি তো তোমাদের বড় করতে চাইছিলাম। সুমালা জিজ্ঞেস করে তাহলে বাধা দিলে না কেন? কুমালাকেই বা ভালোভাবে বড় করনি কেন? তুমি আমাদের না বরং নিজেকে ভালোবাসো। লাস্ত্রী হার মেনে নেয়, বলে আমি মানছি আমার ভুল হয়েছে, আমি কি একবার কুমালার সাথে কথা বলতে পারি? সুমালা তাকে কুমালার সাথে কথা বলতে দেয়। লাস্ত্রী কুমালার কাছে ক্ষমা চাইলে কুমালা তাকে ক্ষমা করে দেয়, কিন্তু পরক্ষণেই সুমালা তার শরীরে ভর করে লাস্ত্রীকে বলে কিন্তু সে ক্ষমা করেনি। তারপর সে একটু একটু করে লাস্ত্রীকে টর্চার করে করে অবশেষে তাকে খুবই ভয়ঙ্কর মৃত্যু দেয়। কিছুক্ষণ পর সিয়জ্জিমান বাড়িতে পৌঁছে বাড়ির এমন অবস্থা দেখে কিছু একটা আঁচ করতে পারে। সে হলরুমে সুকিরের লাশ দেখে লাস্ত্রীকে ডাকতে ডাকতে বেডরুমে এসে লাস্ত্রীকে মৃত
অবস্থায় আবিষ্কার করে। সিওজ্জিমান কাঁদতে কাঁদতে বলে এই সবই তার দোষ। ঘড়িতে 12টা বাজতেই সিওজ্জিমান কুমালা ও সুমালাকে দেখে। কুমালা এগিয়ে এসে বলে বাবা আমাকে বাঁচাও। ঠিক তখনই সুমালাও এগিয়ে এসে বলে বাবা আমাকে ভুলে গিয়েছো। সিওজ্জিমান কবিরাজের দেওয়া তরবারিটা হাতে তুলে নেয়। এবার সুমালা কুমালার শরীরে প্রবেশ করে, অর্থাৎ এতদিন তারা আলাদা আলাদা থাকলেও আজ থেকে তারা এক। সিওজ্জিমান পালাতে থাকলে সুমালা সিওজ্জিমানের উপর হামলা করে তাকে জখম করে। তারপর সেও পালানোর চেষ্টা করে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। অনেক কষ্টে সিওজ্জিমান খোঁড়াতে খোঁড়াতে গ্রামে পৌঁছে সকল গ্রামবাসীকে জড়ো করতে সক্ষম হয়। গ্রামবাসীরা জিজ্ঞেস করে সিওজ্জিমানের এই অবস্থা কেন। সিওজ্জিমান কোনো মতে শুধু বলতে পারে যে তার স্ত্রী মারা গিয়েছে। সকল গ্রামবাসী তার বাড়িতে পৌঁছে প্রথমে শুকুরের লাশ দেখতে পায়, তারপর উপরে গিয়ে লাস্ত্রীর মৃতদেহ খুঁজে পায়। তারা যখন জিজ্ঞেস করে এসব কে করেছে তখন সিওজ্জিমান শুধু বলতে পারে কুমালা। গ্রামবাসীরা বলে ওঠে এইসব কুমালা করে থাকলে আগের ঘটনাও সেই ঘটিয়েছিল। তারা সবাই কুমালাকে খুঁজতে বের হয়। সিওজ্জিমান বারবার বলতে থাকে কুমালা কিছু করেনি, কিন্তু তার কথা কেউই শোনে না। গ্রামবাসী হন্যে হয়ে কুমালারূপী সুমালাকে খুঁজতে শুরু করে। সিওজ্জিমানও তার তরবারি উঠিয়ে সুমালার খোঁজে বেরিয়ে পড়ে। হঠাৎ সুমালা পেছন থেকে তার উপর হামলা করলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সিওজ্জিমান একের পর এক আঘাত করে সুমালাকে অজ্ঞান করে ফেলে। সে ছুরি দিয়ে সুমালাকে মারতে গিয়েও থেমে যায়। সে তাকে একটি বস্তার ভেতরে ঢুকিয়ে নেয়। সিওজ্জিমান কুমালাকে বলতে থাকে সে এতদিন যা যা করেছে তার জন্য সে দুঃখিত। সে কুমালাকে কবিরাজের কাছে নিয়ে গেলে কুমালা সুস্থ হয়ে যাবে। হঠাৎ বস্তার ভেতর থেকে সুমালা বলে ওঠে তুমি ছোটবেলায় পঙ্গু ছিলে, তারপর তুমি সুস্থ সবল হয়ে গিয়েছিলে। তোমার মেয়েও পঙ্গু জন্ম নিল। তুমি ঠিক তোমার বাবা মায়ের মতোই তাকে অবহেলা করলে। সুমালার কথাগুলো সিওজ্জিমানকে ছুরির মতো আঘাত করছিল। সে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সে যখন বস্তা চেক করে তখন দেখে সেটা ফাঁকা। সুমালা আবারও তার উপর হামলা করে দিলে এবার আর সিওজ্জিমান নিজেকে আটকায় না। সে কবিরাজের কথা মতো সেই ছুরিটা সরাসরি সুমালার হৃৎপিণ্ডে গেঁথে দিলে সুমালার মুখ দিয়ে রক্ত বের হয়ে সে মারা যায়। কিন্তু কিছুক্ষণ পরেই সুমালা একটি হাড় হিম করা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলে আমি যখন কুমালার শরীরে প্রবেশ করেছিলাম সেই মুহূর্তে আমার হৃৎপিণ্ড আর এই জায়গায় নেই, বরং ডান দিকে সরে গিয়েছিল। সে সিওজ্জিমানকেও লাস্ত্রীর মতোই অনেক কষ্ট দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরের দিন গ্রামবাসীরা সিওজ্জিমানকে খুঁজতে খুঁজতে ক্ষেতের ভেতরে তার লাশ খুঁজে পায়। সুমালা ঠিক সেভাবেই তার লাশ ঝুলিয়ে রেখেছিল যেভাবে সিওজ্জিমান কুমালাকে ঝুলিয়ে রাখত। এইদিকে গ্রামবাসীরা আরো আবিষ্কার করে যে সুমালা কবিরাজ কুষ্ণকেও মেরে ফেলেছে। আমরা জানতে পারি এই শাব্দ আসলে আন্টি সুমেরই সেই অন্ধ ছেলে। শাব্দ সবাইকে বুঝিয়ে বলে অন্ধকার হওয়ার পর কারোরই বাইরে থাকা উচিত নয়, স্পেশালি বাচ্চাদের। সে গ্রামবাসীদের সাথে নিয়ে একটি গাছের নিচে সুমালাকে খুশি করতে কিছু খাবার দাবার রাখে। দৃশ্যপট পরিবর্তন হয়। একটি লোক যে সুমালার গল্পে বিশ্বাস করে না সে রাতে বাইরে বের হলে দেখতে পায় সুমালা একটি লোককে মেরে তার মাংস খেতে খেতে তার দিকে তাকিয়ে হাসছে। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। আপনাদের এলাকাতেও কি এমন কোনো আরবান লেজেন্ড বা ভয়ের গল্প প্রচলিত আছে? আমাদের এখানে নাকেশ্বরীর গল্প খুবই প্রসিদ্ধ, যে কিনা শ্মশানে থাকে। আপনাদের পৌরাণিক ইতিহাস এবং সেই সাথে শহরের নাম কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু। এক্সপ্লেনেশন ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। শীঘ্রই আবারও দেখা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।